Mirchi Plus presents Har Him Horror. মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জ্যান্ত ডাক্তারের বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বার করে নিচ্ছে অপঘাতে মারা যাওয়া মেয়েটির লাশ। ডক্টর বৈদ্যর শেষ চিৎকার চাপা পড়ে যাচ্ছে বাইরে মেঘের গর্জন আর ঝড়ের শব্দে। সরকারি হাসপাতালটার বেহাল দশা। গ্রামের এক প্রান্তে একা দুয়োরানির মতো বসে আছে এই হাসপাতাল। ডাক্তার, নার্স অপ্রতুল। পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামোও নেই। সিরিয়াস কেস হলে রোগীকে সেই সরকারি হাসপাতালেই পাঠাতে হয়। তাও গ্রামের বাসিন্দাদের কাছে অন্ধের যষ্টি হয়ে আছে এই হাসপাতাল। চত্বরে বড় বড় ঘাস গজিয়েছে, অর্ধেক আলো জ্বলে না, ঘর নোংরা, নোনা ধরা দেয়াল। তবু চিকিৎসা তো হয়, এটুকুই এখানকার লোকেদের কাছে বড় আশ্বাস। ডক্টর বৈদ্য এখানে এত প্রতিকূলতা সত্ত্বেও পড়ে আছেন। গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কোনো মহৎ উদ্দেশ্য তাঁর নেই। তিনি এখানে আছেন অন্য কারণে, সেটা প্রায় কেউই জানে না। এখানে আসা মরমর রোগীদের অথবা মৃতদেহের অঙ্গ কেটে নিয়ে তিনি চোর বাজারে বেশি দামে বিক্রি করে দেন। শহরে এই কাজ দিনের পর দিন চালিয়ে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই অজগাঁয়ে তিনি দিব্যি চালিয়ে যাচ্ছেন। ঘুরপথে রোজগার যা হচ্ছে শহরের অনেক বড় বড় ডাক্তারদের থেকে কম কিছু নয়। এই কাজে তাকে সাহায্য করে এখানকার মর্গের কর্মী শম্ভু। তাকে ধেনোর পয়সা আর অতিরিক্ত কিছু দিয়ে দিলেই সে হাত লাগায়। এর পাশাপাশি তিনি শম্ভুর আরেকটা গোপন কথা জানেন। শম্ভু নেক্রোফিলিয়াক। মদে চুর হয়ে সে মৃতদেহের সঙ্গে সঙ্গম করে। একদিন ডক্টর বৈদ্য সেটা দেখে ফেলেন। শুরু হয় ব্ল্যাকমেল। বলেছিলেন, শম্ভু, তুই যদি আমাকে আমার কাজে সাহায্য না করিস তাহলে তোর এই কীর্তির ভিডিও আমি কিন্তু গ্রামের সবাইকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তারপর গাঁয়ের লোক তোর কি হাল করবে বুঝতেই পারছিস নিশ্চয়ই। হ্যাঁ, কিরে? শম্ভুর কাছে না বলার উপায় ছিল না। শুরু হয় দুজনের এই অপকর্ম। আজ অপঘাতে মারা যাওয়া মেয়ের দেহ এসেছে। মুখটা থেঁতলে গেছে, চোখের মণি দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, পোশাক আলুথালু। হাসপাতালের সব কাজ মিটিয়ে ডক্টর বৈদ্য যখন লাশ কাটা ঘরে এলেন তখন ঘড়ির কাঁটা 11টা ছুঁয়েছে। প্রখর গ্রীষ্মের দাবদাহ শেষে আজ সন্ধ্যে থেকে একটু কালবৈশাখীর আভাস পাওয়া যাচ্ছে। আকাশ মেঘে ঢাকা। জোলো হাওয়ায় হাসপাতালের পেছনের নদীটা ফুলে ফুলে উঠছে। শম্ভু মদের চুর হয়ে এলো। বলল, ডাক্তারবাবু, আজ একদম কচি মেয়ে ছেলে এসছে। মুখে লেগে রয়েছে একটা অশ্লীল হাসি। চোখ দুটো ক্ষুধার্ত সাপদের মতো ঝকঝক করছে। লাশ কাটা ঘরের টিমটিমে আলোতেই ঝিকিয়ে উঠছে ছুরি, কাঁচি, ব্লেড।
ডক্টর বৈদ্য মৃতদেহের দিকে একবার তাকালেন। মুখ থেঁতলে বিকৃত, শনাক্তকরণের কোনো সুযোগই নেই। বেওয়ারিশ লাশের আর কেই বা হিসেব রাখে? কাজেই এই দেহ নিয়ে বিশেষ ভাবনা চিন্তা করার প্রয়োজনই নেই। কিন্তু তাও সেই সব দেহের দিকে তাকিয়ে ডাক্তারের বুকটা ঠিপ ঠিপ করে উঠল। সেই ছাত্র জীবন থেকে আজ এই 50-এর মাঝামাঝি বয়স অবধি প্রায় 3 দশক উনি ঢের মৃতদেহ নাড়াচাড়া করেছেন, প্রচুর রক্ত দেখেছেন। কিন্তু আজকের লাশটা অন্যরকম। এ যেন মরেই জ্যান্ত হয়ে উঠেছে। বাইরে বাইরে প্রবল ঝড় উঠল। ডক্টর বৈদ্য শম্ভুকে বললেন, শম্ভু, এই বাইরের কোল্যাপসেবল গেটটা লাগিয়ে দিয়া তো। ঝড় বৃষ্টিতে কোন আতাল মাতাল ঢুকে পড়বে, কেউ দেখে ফেললে মুশকিল। চাবি দিয়ে আসবি, তাড়াতাড়ি যা। শম্ভু বেরিয়ে গেল। আজ এত মদ খেয়েছে সোজা হাঁটতেও পারছে না। বৈদ্য ফিরে এলেন লাশ কাটা টেবিলে। কি মেয়েটার হাত বুকের উপর উঠে এলো কি করে? শম্ভুকে যখন নির্দেশ দিতে গেলেন তখন মেয়েটার দুহাত ছিল দুপাশে ছড়ানো, ডাক্তারের স্পষ্ট মনে আছে। কিন্তু এখন সে ডান হাত বুকের উপর আড়াআড়ি রাখা, যেন মেয়েটা সভয়ে তার নগ্ন দেহ আড়াল করছে। আলোটা চিড়িক চিড়িক করে উঠল। ডাক্তারের বুকটা কেঁপে উঠল এক মুহূর্তের জন্য। তিনি হাতটা সরিয়ে দিতে গেলেন। সেই মুহূর্তেই ওই মৃতদেহের কালচে হয়ে আসা আঙুলগুলো জড়িয়ে ধরল ডাক্তারের আঙুল। মরণ পাশ যেন আর ছাড়ানো যাবে না কোনো মতেই। ডক্টর বৈদ্যর বুক চিরে এক অমানুষিক চিৎকার বেরিয়ে এলো। ঝড়ের রাত, হাওয়ার তোড় বাড়ছে। একটি জনপ্রাণীরও সাড়া এলো না। ডক্টর বৈদ্যর হাত শক্ত করে ধরে লাশ কাটা টেবিলে মড়াটা উঠে বসল। উঠে বসলো কি করে? উঠে বসলো কি করে? তার ঘাড় থেকে মাথা অব্দি থেঁতলে গেছে। গ্রিক দেবী মেডুসার মাথায় যেমন সাপ, তেমনি তার মাথা থেকে ঘিলু বেরিয়ে এসেছে এধার ওধার। নাক মুখ বলে কিছু অবশিষ্ট নেই। কোটর থেকে চোখ দুটো ঝুলছে। ডক্টর বৈদ্য পালাতে গেলেন, কিন্তু পারলেন না। প্রাণপণ চিৎকার করলেন, শম্ভু, তুই কোথায়? তুই কোথায় শম্ভু? শম্ভু, শম্ভু, কোথায়? 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 আর এক হাতে ডাক্তারের গলা টিপে ধরল লাশটা। শম্ভু, শম্ভু। তারপর ডান হাতটা ডাক্তারের বুকে ঢুকিয়ে দিল সোজা। ডক্টর বৈদ্যর বুক ফুঁড়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। জ্যান্ত ডাক্তারের বুক ছিঁড়ে হৃৎপিণ্ডটা বার করে নিচ্ছে অপঘাতে মারা যাওয়া মেয়েটির লাশ। ডক্টর বৈদ্যর শেষ চিৎকার চাপা পড়ে যাচ্ছে বাইরে মেঘের গর্জন আর ঝড়ের শব্দে।
গ্রামের হাসপাতালে আজ কোনো লোক নেই, কেউ নেই। বাইরে ঝনাচ্ছন করে শব্দ হলো, শোনা গেল শম্ভুর আর্তচিৎকার। বারান্দার এক কোণে ডাঁই করে রাখা ওষুধের ভাঙা কাঁচের বোতলগুলোর ওপর সে পিছলে পড়ে গেছে। তার বুক ফুঁড়ে ঢুকে গেছে একটা ধারালো কাঁচের টুকরো। পর্দা ফাঁই হয়ে গেছে হৃৎপিণ্ডটা। ওদিকে লাশ কাটা ঘরে ডাক্তারের বুক থেকে ছিঁড়ে বার করা হৃৎপিণ্ডটা শক্ত করে ধরে আছে অপঘাতে মরে যাওয়া মরা। জানি না কে আমায় এমন জালে জড়িয়েছ। মুক্তি দাও, মুক্তি দাও, বাঁচতে না দিলেও মরতে দাও, আমি যে আর পারছি না। হাসতে হাসতে অনিমেষবাবু উত্তর দিলেন, আহা, মরলে চলবে নাকি? বেঁচে থাকার থেকে বড় যন্ত্রণা আর কি আছে? অনিমেষবাবুর দুর্ভাগ্যের কথা কারোর অজানা নয়। দীপাবলির দিন স্টেশন থেকে বাড়ি ফেরার পথে আচমকা একটা উড়নতুবড়ি তাঁর দিকে ধেয়ে আসে, আর সেই উড়নতুবড়ির ফুলকি চোখে লেগে অনিমেষবাবু চিরকালের জন্য অন্ধ হয়ে যান। তারপর অবশ্য সান্ত্বনার অভাব হয়নি। পরিচিত অপরিচিত অফিসের লোকজন সবাই পালা করে তাঁর বাড়িতে এসেছেন, ফল হাতে ধরিয়ে মিষ্টি জল খেয়ে গেছেন, আর জানিয়ে গেছেন তারা প্রত্যেকেই সমব্যথী। তবু তাঁর অমন সাধের নামটা অনিমেষ থেকে দুদিনেই কানামেষ হয়ে গেল। ধীরে ধীরে তিনি বাড়ির কিংবা বাইরের সবার কাছেই ভীষণ অপ্রয়োজনের একটা বস্তু হয়ে উঠলেন। চাকরিটা আর থাকল না, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও ক্রমশ দ্বিধায় ভুগতে শুরু করলেন। পৃথিবীতে তিনি যে অসম্ভব রকমের বাড়তি, শুধু জায়গা দখল করে রেখে অন্ন বস্ত্র ধ্বংস করছেন, এ কথা সবাই যেন কথায় হাবে ভাবে বুঝিয়ে দিতে শুরু করল। প্রতিবেশীরা তো বটেই, পরিবার আত্মীয় স্বজনও ছাড় দিল না। তবুও অনিমেষবাবু যেদিন গলায় দড়ি দিলেন, সেদিন তার পাড়ায় বাড়িতে এসে কি ভীষণ শোকের ছায়া, কান্নার রোল। যে পাড়ার ছেলেটি তাকে দেখলেই সুর করে বলে উঠেছে, অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, সে পর্যন্ত তার আত্মহত্যার কথা শুনে ছলছল চোখ নিয়ে এসে হাজির। যাগে, সে কথা যাক। হিসেব মতো অনিমেষবাবুর গল্প এখানেই ফুরোবার কথা। ফুরিয়ে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু তেমনটা হলো না। অনিমেষবাবু পরজন্মে যাওয়ার আগের পর্যায়ে, মানে ভূত জন্মে ভেবে দেখলেন তার প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ নেওয়া দরকার। কাকে দিয়ে শুরু করবেন ভাবতে লাগলেন। প্রথমেই তার মাথায় এলো সেই ছেলেটার কথা, যে আর কি অন্ধের মতো কোনো দিকে না তাকিয়ে জ্বলন্ত উড়নতুবড়ি ছুঁড়ে দিয়েছিল পথে। ছেলেটার নাম তিনি জানেন না, তবে মুখ চেনা। আমরা জানি ছেলেটার নাম সুবল।
দুর্ঘটনার সন্ধে তার বয়স নেহাত কম ছিল না, 22 কিংবা 23। কলেজের পড়া শেষ করে ইউপিএসসির জন্য তৈরি হচ্ছিল। সে প্রস্তুতির এতই ব্যস্ততা, কোনো উৎসবেই তার বিন্দুমাত্র ফুরসত নেই। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়িয়েছিল সাধ্যমতো, দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছিল দিন রাত, আর কালী পুজো পড়া মাত্রই দোদমা, কালীপটকা, চকলেট বোম, উড়ন তুবড়ির মতো হরেক রকম ঝঞ্ঝাটের বাজি নিয়ে বেরিয়ে পড়েছিল। তারই একটা ঘটিয়েছিল অনিমেষবাবুর বিপদ। তারপর বেশ কয়েক বছর কেটেছে। অনিমেষবাবু বেশ কড়া ধরনের ভূত হয়ে উঠেছেন, আর এই সুবল এখনো প্রস্তুতি নিয়ে যাচ্ছে ইউপিএসসির। অবশ্য তার সহপাঠী আর বাল্যবন্ধুরা একে একে বিয়ের পিঁড়িতে বসতে শুরু করে দিয়েছে। এই শীতেই সুবল তার এমনই এক বন্ধুর বিয়েতে কবজি ডুবিয়ে খাসির মাংস খেয়ে নিশ্চিন্ত মনে হেলতে দুলতে ফিরছিল। এমন সময় অনিমেষবাবু তার পিছু নিলেন। এমন এক কেলেঙ্কারির ব্যাপার হল, সুবল লক্ষ্য করে দেখল বেশ অনেকক্ষণ ধরে ও হেঁটেই যাচ্ছে, কিন্তু ওর বাড়িটা আসছে না। আশেপাশের পথঘাট ভীষণই চেনা চেনা লাগছে। এই তো ঝুল বারান্দাওয়ালা বাড়িটা, এ তো সে আগেও দেখেছে। হোর্ডিং, পোস্টার, তাও চেনা চেনা। রাস্তা যে খুব অন্ধকার এমনও নয়। দিব্যি জ্যোৎস্না আর স্ট্রিট লাইট নিজেদের মধ্যে অন্ধকার তাড়ানোর দায়িত্ব ভাগাভাগি করে নিয়েছে। তবু সমস্ত আলোই যেন নিস্তেজ আর ম্রিয়মান। আস্তে আস্তে সুবলকে ক্লান্তি গ্রাস করতে শুরু করল। ও বুঝতে পারল কোনো এক বিপদে পেয়েছে ওকে, কিন্তু কিসের বিপদ টের পাচ্ছে না। ঘড়ির কাঁটা দৌড়চ্ছে, আর সুবল দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। এ গলিতে উঁকি মারছে, আচমকা ও গলিতে ঢুকে পড়ছে, কানা গলিতে ঠক্কর খেয়ে ফিরে আসছে। রাত বাড়ছে, অন্ধকার গাঢ় হচ্ছে। চোখ সওয়া আলোয় আরো পাগল পাগল লাগছে নিজেকে। সুবলের কপাল বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। তালুর উল্টো পিঠ দিয়ে কোনো রকমে সে ঘাম মুছে নিয়ে আবার হাঁটছে। বিরক্তি আর যন্ত্রণায় ফেটে যাচ্ছে মাথা, পায়েও ব্যথা করছে অল্প অল্প। তবু ওর পথ কিছুতেই ফুরোচ্ছে না। এখনো অবধি চেনা কোনো লোকের সঙ্গে দেখা হয়নি। সবই চেনা চেনা লাগছে, কিন্তু নিশ্চিতভাবে কাউকেই চেনা মনে হচ্ছে না। যেন হুট করে ওকে তুলে এনে অন্য কোনো পৃথিবীতে ছেড়ে দিয়েছে কেউ। এভাবে সুবল ঠিক কতক্ষণ, কত ঘন্টা কিংবা কতদিন হেঁটে বাড়ি পৌঁছানোর চেষ্টা করল, কারোরই হিসেব নেই। পকেটের ফোনটা বার করেও কোনো লাভ হয়নি, তাতে নেটওয়ার্ক ধরছিল না। শেষমেশ সুবল খেপে গিয়ে দেওয়ালে ঘুষি মারতে শুরু করল। কিন্তু ওমা, দেওয়াল কই? এইমাত্র যেটাকে খসখসে দেওয়াল মনে হচ্ছিল, ঘুষি মারতেই দেখল সেটা দড়িতে টাঙানো বাদামি রঙের শাড়ি। পাথরে মাথা ঠুকতে গিয়ে দেখল পাথর নয়, পুকুরের ঘোলাটে জল। সুবলের মাথা ছিঁড়ে যাচ্ছে অসহ্য এক যন্ত্রণায়। এ কোন মায়ায় আটকে পড়েছে ও? দেখতে পাচ্ছে, তবুও যেন কিছুই দেখতে পাচ্ছে না। আরো উন্মাদ হয়ে উঠছে, পাগলের মতো কাঁদছে। আবার আকাশের দিকে তাকিয়ে দেখছে
চাঁদ ঢাকা পড়ে গেল মেঘে। অন্ধকার, দুনিয়া জোড়া অচেনা অন্ধকার। হাঁটু গেড়ে রাস্তায় বসে জোর হাত করে কাকুতি মিনতি শুরু করলো। জানি না কে আমায় এমন জালে জড়িয়েছ। মুক্তি দাও, মুক্তি দাও, বাঁচতে না দিলেও মরতে দাও, আমি যে আর পারছি না। হাসতে হাসতে অনিমেষবাবু উত্তর দিলেন, আহা, মরলে চলবে নাকি? বেঁচে থাকার থেকে বড় যন্ত্রণা আর কি আছে? দেখো, তাও তো তোমার বাবু দৃষ্টি কেড়ে নিইনি, দেখতে তো পাচ্ছ, তাই না? সুবল চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও কেউ নেই। যেন হাওয়া এসে এতগুলো কথা বলে গেল। চোখ বুজে সুবল চিৎকার করল, পাচ্ছি না, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমার চেনা দুনিয়াটা কই? চেনা লোকগুলো কই? অনিমেষবাবু আবার হেসে হেসেই বললেন, ধরে নাও উবে গেছে। চেনা দুনিয়া আচমকা গায়েব হয়ে গেলে, চোখের সামনে অন্ধকার নেমে এলে দেখো কেমন লাগে। তবে তোমার কপাল আমার চেয়েও মন্দ। দড়ি এনে গলায় দেবে, সেই দড়ি ফুলের মালা হয়ে ছিঁড়ে পড়বে, মরতে তুমি পারবে না। দেখতে পাবে, আবার কিচ্ছু দেখতে পাবে না। সুবল তারপর অনেক কাকুতি মিনতি করল। অনেকবার চিৎকার করে জিজ্ঞেস করল, কে আপনি? আপনি কে? আমার উপর আপনার কিসের রাগ বলুন? আমাকে অন্ধকারে রাখবেন না, আমাকে ছেড়ে দিন। বাতাসে মৃদু হাসির শব্দই ঘুরে ফিরে এলো। কোনো উত্তর এলো না। অনিমেষবাবু একটা কর্ক আটকানো ধোঁয়া ভরা কাঁচের শিশি ছুঁড়ে ফেলে দিলেন গঙ্গা তাক করে। স্রোতে ভাসতে ভাসতে মোহনার দিকে এগিয়ে চলল সুবল। অন্য পৃথিবী, যেখানে অন্ধকার একটা রাত আর অন্তহীন একটা পথ। মুক্তি নেই। রাত 12টা নাগাদ যে চেন্নাই মেলটা হাওড়া ছাড়ে, সেটায় পোস্ট অফিসের কিছু পার্সেল যায়। সে পার্সেল যাওয়ার জন্য আলাদা কোচ আছে বটে, কিন্তু পার্সেলের সংখ্যা হাতে গোনা। গোটা কোচটাই প্রায় ফাঁকা। তাই মাঝে মধ্যেই গাড়িতে যাদের ডিউটি থাকে, টিকিট না কাটা লোকেদের বেআইনিভাবে তুলে নেয়। সমস্যা কিছু হয় না, উল্টে বেশ ভালো টাকা কামানো যায়। যে ছেলেরা ট্রলি করে মাল তুলতে আসে, সে টাকার সামান্য একটা ভাগ তারাও পায়। তাই হিসেব মতো এই চেন্নাই মেলে ট্রলি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যাওয়ার কথা। কিন্তু দুঃখের বিষয়, প্রথমবারের জন্য রাতে ডিউটি করতে এসে ভাস্কর দেখল এমন কিছুই হচ্ছে না। পোস্ট অফিসের লাল ভ্যানে মোটামুটি চেন্নাই মেলের জন্য হাফ ট্রলি ব্যাগ এসেছে, আর আহমেদাবাদ এক্সপ্রেসের জন্য 2.5 ট্রলি। একটা গোটা ট্রলি ঠেলার জন্য হিসেব মতো 2 ছেলে বরাদ্দ। সেই হিসেবে 23 নম্বর প্ল্যাটফর্মে চেন্নাই মেলের জন্য যাবে একজন, আর তাকে ভাগের টাকা ভাগ করে নিতে হবে না। ভাস্করের বৃহস্পতি এমনিই তুঙ্গে থাকে। লক্ষ্মী ওর পিছু না নিলেও লক্ষ্মীর পিছু নিতেও কখনোই ভোলে না। তাই ভাস্কর একাই চেন্নাই মেলের হাফ ট্রলি ব্যাগের দায়িত্ব নিয়ে হেলে দুলে চলতে শুরু করল। রাতের মতো এটাই শেষ কাজ।
হয়ে গেলেই একটা সিগারেট টেনে নিশ্চিন্তে ঘুম। খোশ মেজাজে 23 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হলো সে। জায়গাটা অন্ধকার, আলোগুলো যেন নিস্তেজ হয়ে পড়েছে। তবে জেনারেল কামরাটা এখানেই পড়বে বলে একটা উটকো ভিড় বজায় রয়েছে। ভাস্করের এখন বিন্দুমাত্র ভয় করছে না, কিন্তু এই লোকগুলো না থাকলে ভয় যে করতো না এই কথা নিশ্চিতভাবে বলার ক্ষমতা তার নেই। ট্রেন তখনও ঢোকেনি। লোকজন টিটি আর আরপিএফ এর কানাঘুষ হয়ে শুনল ট্রেন নাকি লেট আছে, তাও 5-10 মিনিট নয়, ঘন্টা দেড়েক। এই রে, একা একা এতক্ষণ প্ল্যাটফর্মে বোকার মতো দাঁড়িয়ে থাকাটা ভীষণ বিরক্তিকর। ভাস্কর ভাবল, দাঁড়িয়ে কাজ নেই, পোস্ট অফিসের পার্সেল আর স্পিড পোস্ট যে কটা আছে বেশ নরম নরম ব্যাগ, দিব্যি বিছিয়ে শুয়ে পড়া যায়। ভাস্কর একবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ আসছে কিনা। না, কেউ নেই। আর কোনো কিছু না ভেবে সে শরীরটাকে বিছিয়ে দিল ট্রলি ব্যাগের ওপর। রাতে বাড়িতে এই সময় ঘুমের অভ্যেস, যদিও প্ল্যাটফর্মে বিস্তর আওয়াজ, তবুও অল্প কিছুক্ষণের মধ্যেই তার চোখে ঘুম নেমে এলো। কতক্ষণ ঘুমিয়েছে ভাস্কর নিজেও জানে না। আচমকা ঘুম ভাঙতেই প্রথমে কিছুক্ষণ সময় লাগলো ও কোথায় আছে সেটা বুঝতে পারার পর যেন ভাস্কর আরো চমকে উঠল। ও 23 নম্বর প্ল্যাটফর্মেই আছে, কিন্তু একটাও লোক নেই। প্ল্যাটফর্মের আলোগুলো যেন আরো ফ্যাকাশে হয়ে গেছে। তাহলে কি চেন্নাই মেল ছেড়ে গেছে প্ল্যাটফর্ম? এবার কি হবে? ব্যাগগুলো তো গেল না, অফিসে কি জবাবদিহি করবে? প্রথম দিকে এই সব চিন্তা ঘুরছিল বলে প্ল্যাটফর্মের এই কঙ্কাল জনশূন্য চেহারাটা ওর চোখে পড়ল না। কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ফিরে আসতে শুরু করল, তখন ভয় যেন ওর পিছু নিল। কেউ নেই মানে কেউ নেই। পুরো প্ল্যাটফর্মটাই যেমন অন্ধকার, তেমনি গা ছমছমে আর অচেনা লাগছে। উপায় নেই, তাই ভাস্কর আর অপেক্ষা না করে হাঁটতে শুরু করলো ট্রলি নিয়ে। দূরে একটা লুঙ্গি পরা লোককে দেখা যাচ্ছে, বসে আছে প্ল্যাটফর্মের ধার ঘেঁষে উঁচু রকটায়। ভাস্কর একটু ভরসা পেয়ে লোকটার কাছে এগিয়ে গেল। জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, চেন্নাই মেলটা বেরিয়ে গেছে তাই না? ভদ্রলোক মুখ তুলে তাকালেন। গায়ে একটা খাঁকি রঙের জামা, তাতে ভর্তি পানের পিকের লাল লাল ছোপ, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চুলেও দীর্ঘকাল চিরুনি পড়েছে বলে মনে হয় না। ভাস্কর উত্তর না পেয়ে চলেই যাচ্ছিল। ভদ্রলোক কিছুক্ষণ পর ক্ষণক্ষণে গলায় বললেন, হ্যাঁ, চলে গেল চেন্নাই মেল, আজ উঠতে পারলাম না, বাড়ি যাওয়া হলো না আমার। ভাস্কর বুঝতে পারল ভদ্রলোক ভিড়ের জন্য হয়তো জেনারেলে উঠতে পারেননি। বাড়ি যেতে পারছেন না বলে মন খারাপ, হয়তো বাড়িতে ছেলে কিংবা মেয়ে অপেক্ষা করে থাকবে। কি মনে হলো, ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় ভদ্রলোককে সে বলল, কাল পেয়ে যাবেন, আমি ব্যবস্থা করে দেব আমাদের পার্সেলের বগিতে। ভদ্রলোক কেমন কাতর হয়ে উঠলেন, বললেন, পারবো না, কালকেও পারবো না, গতকালও পারিনি, পরশুও পারিনি, বিগত 1.5 মাস ধরে চেষ্টা করছি,
ভাস্কর এবার একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালো। 1.5 মাস ধরে চেষ্টা করেও ট্রেনে উঠতে পারেননি, এ আবার কিরকম কথা? ভদ্রলোক তখনও বলে যাচ্ছেন, রোজ উঠতে যাই, রোজ উঠতে যাই আর হুমড়ি খেয়ে পড়ি, আর ট্রেনটা আমার দুটো পায়ের ওপর দিয়ে বেরিয়ে যায়। আজকে তো এই দেখুন, এই দেখুন। ভদ্রলোক আস্তে আস্তে লুঙ্গিটা সামান্য একটু উপরের দিকে টানতেই ভাস্কর দেখতে পেল তার দুটো পা নেই, জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। আস্তে আস্তে লোকটার খাঁকি জামাটাও রক্তে ভেসে যাচ্ছে। চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ থেঁতলে যাওয়া মাংস আর রক্তপিণ্ড হয়ে যাচ্ছে। লোকটা ভাস্করের হাত ধরার জন্য হাত বাড়ালো, আর সঙ্গে সঙ্গে ভাস্কর তারস্বরে চিৎকার করে প্ল্যাটফর্মে লুটিয়ে পড়ল। তারপর ভাস্করের আর কিচ্ছু মনে নেই। বাকি ছেলেরা ভাস্করের দেরি হচ্ছে দেখে 23 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছিল। তারা অজ্ঞান অবস্থায় ভাস্করকে পায়, ট্রলিতে চাপিয়েই ফিরিয়ে আনে। ভাস্কর সেদিনের সে অভিজ্ঞতার কথা কাউকে বলেনি। হয়তো মনের ভুল বা ঘুমের ঘোর। পার্সেল না তুলে ঘুমিয়ে পড়ার জন্য অল্প বিস্তর ঝাড়ও খেল। তারপর অফিসের ওয়াশরুমে চোখে মুখে জল দিতে গিয়ে সে চমকে উঠল। কি, হাতে যে রক্ত লেগে রয়েছে, রক্ত কি করে এলো? তবে কি ঘুমের ঘোর নয়, মনের ভুল নয়? তবে কি সত্যি সত্যি লোকটা ঘুরে বেড়াচ্ছে ওইভাবে 23 নম্বর প্ল্যাটফর্মে? বাইরে থেকে বোঝা যায় না যে পুকুরটা এতটা বড়। চারপাশে ঘন বাঁশবন, তার ফাঁক দিয়ে পশ্চিম পাড়ে ভাঙাচোরা জমিদার বাড়ি দেখা যাচ্ছে। এখানে নির্জন দুপুরেও শোনা যায় শেয়ালের ডাক। শুকনো পাতার ওপর দিয়ে সরসর করে চলে যায় বেজি গোসাপের দল, আর বিশাল পুকুর চুপ করে শুয়ে থাকে। বড় বড় মাছ ঘাই মারে। এই চত্বরে মানুষের পা বিশেষভাবে পড়ে না, তাই মাছেরা মহানন্দে বংশ বিস্তার করছে। পরিবেশ দেখে মনোজ লাফিয়ে উঠল। উচ্ছ্বসিত গলায় ইমনকে বলল, ভাই ভাই তুই একটা ছিপ, একটা বড়শি আর একটা চারের ব্যবস্থা কর প্লিজ। আমি কাল দুপুরই এখানে মাছ ধরতে আসব। ঝাঁঝালো গলায় ইমন বলল, এই জন্য তোকে এই জায়গার সন্ধান দিচ্ছিলাম না, বলেছি না এখানে মাছ ধরা অশুভ। মনোজ পাল্টা দ্বিগুণ উচ্ছ্বাসে বলল, আরে কি অশুভ ভাই, যত গিয়েও সংস্কার। দেখছিস না এখানে বড় বড় মাছ ঘাই মারছে। আরে কিছু হবে না ব্রাদার, আরে তুই শুধু মাছ ধরার ওই সরঞ্জামের ব্যবস্থাটা কর, বাকিটা আমি দেখছি। ইমন হাল ছেড়ে দিল। এই কাঠগোয়ারকে কিছু বলতে যাওয়াটাই বৃথা। ঘাটের কাছে বড় বড় মাগুর মাছ এসে ঘাই মারছে। এক একটা প্রমাণ সাইজের মাগুর। মনে হয় পূর্ণবয়স্ক একজন মানুষের মতোই তাদের আয়তন। মনোজ আর ইমন কলকাতার এক নামী স্কুলে পড়ায়। ইমনের বাড়ি এই গ্রামে। মনোজের পাড়াতেই পেইং গেস্ট হিসেবে সে থাকে। দুজনের বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার পরই ইমনই মনোজকে গরমের ছুটিটা ওর বাড়িতে কাটানোর প্রস্তাব দেয়। মনোজ দ্বিরুক্তি করেনি। এখানে এসেই মনোজ এই রহস্যময় পুকুরের ব্যাপারে জানতে পারে। ব্যাস, ওকে আর ঠেকায় কে? এমনি ওর মাছ ধরার প্রবল নেশা।
কলকাতায় নিয়মিত লেকে মাছ ধরতে যায়, ফিশিং টুর্নামেন্টে অংশও নেয়। এত বড় পুকুর দেখে সেরকম লোকের যে হাত নিষ্পিস করবে তাতে আর আশ্চর্য কোথায়। সরঞ্জাম জোগাড় হয়ে গেল। গাছের ছায়ায় বসে মনোজ আর ইমন পুকুরে ছিপ ফেলল। চারপাশ তখন নিস্তব্ধ। কোনো একটা গাছ থেকে যেন অবিরাম ঘুঘু ডাকছে। মশা মারতে মারতে মনোজ চাপা গলায় ইমনকে জিজ্ঞাসা করল, এই বুঝি এই কেসটা কি রে? এই সবাই ভয় পায় কেন? ইমন এক দৃষ্টে পুকুরের দিকে তাকিয়ে বলল, এই পুকুরটা এখানকার জমিদারদের। একবার জমিদার বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতরা কাউকে রেয়াত করেনি জানিস। বাড়িতে আগুন লাগিয়ে দেয়, পুরুষদের নির্মমভাবে কচু কাটা করেছিল। ওই অন্দরমহলে পৌঁছানোর আগে মহিলা আর বাচ্চারা একটা সুড়ঙ্গ দিয়ে এই বাগানে বেরিয়ে আসে, বুঝলি? তখন দেখে যে পুরো বাগানটা ডাকাতরা ঘিরে ফেলেছে। বাঁশ বনে মশাল জ্বালিয়ে পাহারা দিচ্ছে ডাকাতরা, যাতে কেউ বাইরে পালিয়ে যেতে না পারে। ডাকাতদের কাছে ধরা পড়লে তাদের আর মান সম্মান থাকতো না। তখন ওই নিজেদের সম্মান বাঁচাতে ওরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে। মনোজ বলল, এইটুকুই? এই কারণের জন্য লোকজন এত ভয় পায় নাকি? ইমন সরাসরি মনোজের দিকে তাকিয়ে বলল, না, মনে করা হয় ওরা কেউই এখনো মরেনি। ওরা এই পুকুরেই থেকে গিয়ে এই পুকুরকে পাহারা দিচ্ছে। মনোজ স্থির তাকিয়ে রইল। তারপর থমথমে গলায় জিজ্ঞাসা করল, এই পুকুরে জ্যান্ত মানুষ লুকিয়ে থেকে পাহারা দিচ্ছে? বাবা, ভাবা যায়? ইমন বলল, না, জ্যান্ত না, মানুষও না। মনে করা হয় এই মাছগুলোই আসলে ওদের প্রেত। পুকুরের জল খলবল করে উঠল। দুজনের কারুর মুখেই তখন কোনো কথা নেই। মনোজের কাছে গোটা ব্যাপারটাই এতটা আকস্মিক ও অবিশ্বাস্য যে সে কোনো উত্তর দিয়ে উঠতে পারে না। ছিপে টান পড়ে। মনোজের ঘোর কাটে। বেশ বড় একটা মাছ উঠেছে। নানা কসরত করে ছিপ টেনে দেখা গেল একটা মাঝারি মাপের কাতলা টোপ গিলেছে। কিছুক্ষণ আগেই শোনা অলৌকিক আখ্যান ভুলে মনোজের মুখে তখন বিজয়ীর হাসি। কাতলাটা ছটফট করছে, প্রাণ ভয়ে দেহের সর্বশক্তি দিয়ে পালাতে চাইছে। বড়শিটা ছাড়াতে গিয়েই বিপত্তি ঘটল। মুহূর্তের অসাবধানতায় ছুঁচলো বড়শি গিঁথে গেল মনোজের ডান হাতের অনামিকায়। ফিনকি দিয়ে রক্ত বেরোতে আরম্ভ করল। কাতলা মাছটা হাত পিছলে সিঁড়ির ধাপে আছাড় খেয়ে জলে লাফিয়ে পড়ল। যন্ত্রণায় মনোজের আঙুল তখন ছিঁড়ে যাচ্ছে। মুহূর্তে লাল হয়ে গেল পুকুরের জল। সেই রাতে মনোজের ধুম জ্বর এলো। ইমনদের দোতলা বাড়ির পূব দিকের ঘরটায় সে একা ঘুমোয়। মনে হলো আশপাশটা পুড়ে যাচ্ছে। এতই তাপ, এতই উষ্ণতা। এখনই একটু ঠান্ডা জলে যেতে না পারলে যে শান্তি নেই। দম আটকে আসছে এই পরিবেশে। মনোজের ডান হাতের অনামিকা ফুলে ঢোল। ওই হাতটা যেন নাড়ানোই যাচ্ছে না। আঙুলগুলো ধীরে ধীরে অবশ হয়ে আসছে, যেন আঙুলগুলো জুড়ে যাচ্ছে একে অপরের সঙ্গে।
হয়ে উঠছে পাখনার মতো। ঘর থেকে দ্রুত পায়ে বেরোলো মনোজ। ভূতগ্রস্তের মতো উঠোন পেরোলো। গোটা পৃথিবী তখন ঘুমিয়ে আচ্ছন্ন। প্রায় 700 মিটার রাস্তা পেরিয়ে এসে দাঁড়ালো জমিদার বাড়ির বাগানে। জ্যৈষ্ঠের পূর্ণিমার পুকুরে এক মায়াবী রূপলি আলো। মনোজ ঘাটের সিঁড়িতে এসে দাঁড়ালো। তার গোড়ালির কাছে ঘাই মারছে মাগুর মাছের দল। মনোজ স্পষ্ট বুঝতে পারল মাছের ভাষা। তারা বলছে, এসো এসো এসো, এখানে আমাদের সঙ্গে থেকে যাও। এই শান্ত ঠান্ডা পুকুর আজ থেকে তোমার ঘর বাড়ি। এখানেই সব যন্ত্রণার উপশম, সব যন্ত্রণার উপশম। মনোজ সোজা নেমে গেল পুকুরের জলে। তার সারা শরীর তখন পিচ্ছিল। হাতগুলো ক্রমশ পাখনা হয়ে উঠেছে, পাগুলো বিলুপ্তির পথে। এই অগাধ জলে শ্বাস নিতে তার এতটুকু অসুবিধে হচ্ছে না। পরের দিন তন্ন তন্ন করে খুঁজেও গ্রামের কোথাও মনোজকে পাওয়াই গেল না। থানায় নিখোঁজ ডায়েরি করা হলো, বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি জারি করা হলো। শুধু কেউ জানতে পারল না লোকচক্ষুর আড়ালে জমিদার বাড়ির পুকুরে একটা নতুন মাগুর মাছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আয়তনে তা প্রায় পূর্ণবয়স্ক মানুষের মতো। মাঠের ওপর দিয়ে গাড়িটা এসে একটা ভাঙাচোরা লোহার ফটকের সামনে দাঁড়ালো। ডাক্তার পাকরাশির মনে হলো তিনি এক সময়যানে চেপে কোনো অজানা উপায়ে 19 শতকে চলে এসেছেন। একটা লজ্জড়ে দাঁত বের করা অট্টালিকা, সামনে প্রায় 1 বিঘে বাগান, তাতে অযত্নের ছাপ স্পষ্ট। দিনের আলোয় কেমন লাগে তা জানা নেই, তবে বাড়িটা রাতের বেলায় একদম ভুতুরে হাভেলি বলে মনে হচ্ছে। একজন বৃদ্ধ ক্যাঁচ করে একটা লোহার গেট খুললেন। গাড়ি নুড়ি ছড়ানো রাস্তা ধরে এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। ড্রাইভার সারা রাস্তা একটাও কথা বলেনি। এখন অত্যন্ত পেশাদারি কায়দায় গাড়ি থেকে নেমে পেছনের দরজাটা খুলে বলল, আসেন আসেন ডাক্তারবাবু, আসেন, আপনি নেমে আসুন, আমি আপনার জিনিসপত্র সব নিয়ে যাচ্ছি, কেমন? ঝাঁ চকচকে শহরের আলো এই প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছতে পারেনি। আসার পথে ডাক্তারবাবু শুনেছেন কাছে পিঠে কোথায় একটা ট্রান্সফর্মার বাস্ট করেছে, আর তার জন্যই গোটা এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। কারেন্ট আসতে কদিন সময় লাগবে, তবে সেটা কেউ সঠিক বলতে পারল না। অন্ধকারে এই বাড়িটা রক্তলোলুপ পিশাচের মতো দাঁড়িয়ে রয়েছে একা। ওপরে বারান্দার শেষ প্রান্তের ঘরটিতেই একমাত্র হ্যারিকেন জ্বলছে। জানালা দিয়ে বেরিয়ে আসছে হলদে 1 ফোঁটা আলো। ডান দিকে নদীর জলে গড়াগড়ি খাচ্ছে চাঁদের রূপলি আলো। বৃদ্ধ লোকটি এগিয়ে এসে খুনখুনে গলায় বলল, চলেন ডাক্তারবাবু, বড়বাবু পশ্চিমের ঘরে শুয়ে আছেন, আপনার সঙ্গে দেখা না করে শান্তি পাচ্ছেন নে। উঠোন পেরিয়ে দোতলার সিঁড়ি। উঠোন পেরোনোর সময় উত্তরের বটগাছটার কুটোর থেকে একটা হুতুম পেঁচা ডেকে উঠল।
ডাক্তারের বুকটা একটু ধুকপুক করে উঠল। বলে সন্ধ্যের মুখে পেঁচা ডাকা নাকি শুভ লক্ষণ নয়। পরক্ষণেই পাকরাশি নিজেকে মনে মনে ধমকালেন। ভাবলেন, ছি, আমি না সায়েন্সের স্টুডেন্ট, এইসব সংস্কারে আমি বিশ্বাস করবোটাই বা কেন? নিশ্চয়ই শিকার করতে বেরোবে, তাই পাখিটা ওরকম করে ডাকছে। ডক্টর আনন্দমোহন পাকরাশি শরীরের নয়, বরং মনের ডাক্তার। এই গাঁ অঞ্চলে মনোবিদদের তেমন পসার হয় না। পাকরাশির চেম্বার এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ললিতনগরে। কিন্তু জমিদার তেজেন্দ্র নারায়ণের নাকি কঠিন মানসিক সমস্যা, তার পক্ষে চেম্বারে যাওয়াটাও সম্ভব নয়। অগত্যা পাকরাশিকেই সেখানে আসতে হল। জমিদার অবশ্য নামেই, এর দাদু এককালে এখানকার জমিদার ছিলেন। বংশ পরম্পরায় উপাধিটাই রয়ে গেছে মাত্র, কিন্তু লোকটার টাকা পয়সা এখনো বিস্তর। একে খুশি করতে পারলে যা পাওয়া যাবে মফস্বলের ডাক্তারের পক্ষে তা বড় কম কিছু নয়, তাই এখানে চলে আসা। আলো আধারি সিঁড়িতে বৃদ্ধ আর ডাক্তার দুজনে মিলে উঠছিলেন। বৃদ্ধের হাতে ধরা লম্ফ থেকে যতটা আলো ছড়ায় তা থেকেই আন্দাজ করে করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছিল। বৃদ্ধ বললেন, একটু পা ঠুকে ঠুকে আসবেন ডাক্তার বাবু, পরশুই সিঁড়ির ধারে একটা রাজগোখরো বেরিয়েছিল। রাজগোখরো সাপের কথা শুনে ডাক্তারবাবুর একটু বুক শিরশির করে উঠল। বারান্দা পেরিয়ে শেষ প্রান্তে জমিদারের ঘর। ডাক্তার পাকরাশি সেই ঘরে ঢুকে দেখেন শীর্ণকায় বৃদ্ধ জমিদার শুয়ে আছেন প্রকাণ্ড একটা পালঙ্কে। মাথার কাছে একটা হ্যারিকেন জ্বলছে। খাটের পাশে টুলে বসে হাত পাখা নেড়ে চলেছে একজন পালোয়ান গোছের লোক। ডাক্তার ঘরে ঢুকতে সে একবার আর চোখে তাকে মেপে নিল। জমিদারের চোখ মুখ প্রায় বসে গিয়েছে। ধীর গতিতে বুকটা ওঠানামা করছে, যেন জীবন্ত একটা লাশ শুয়ে রয়েছে খাটে। ডাক্তার বুঝলেন সমস্যা বেশ গুরুতর। ঘরে তৃতীয় ব্যক্তি আসার আভাস পেয়ে জমিদার ক্ষীণ গলায় জিজ্ঞাসা করল, কে? আমি জমিদার মশাই, আমি ডাক্তার পাকরাশি। ও, ডাক্তার বাবু, এসো এসো ডাক্তার, এসো, তুমি বসো, ওখানে বসো। ক্ষীণ গলায় জমিদার চেঁচালেন, হরিহর, এই হরিহর, ডাক্তারবাবু এসে পড়েছেন তো, সদরটায় চাবি দিয়ে দে তো বাবা। ডাক্তার একটু অবাক হলেন। সদরে চাবি টাবি দেওয়া নিয়ে সাধারণত জমিদাররা বা রাজারা মাথা ঘামায় না, এর এত তাড়া কিসের? উনি একটা কাঠের চেয়ারে বসে কোমল গলায় জিজ্ঞাসা করলেন, বলুন জমিদার মশাই, আপনার আপনার কি হয়েছে? জমিদার কিছুক্ষণ স্থির তাকিয়ে রইলেন ডাক্তারের দিকে। তারপর আশেপাশে দু একবার দেখে নিলেন, যেন অত্যন্ত গোপন কয়েকটা কথা বলার আছে, কিন্তু চারপাশে গুপ্তচর আছে কি না সেটা মেপে নিচ্ছেন। তারপর চাপা গলায় বললেন, ডাক্তার, আমার বাড়িতে কিন্তু শীঘ্রই ডাকাত পড়বে, আমি স্পষ্ট তার টের পাচ্ছি। ডাক্তারবাবু অবাক হয়ে বললেন, কিভাবে টের পাচ্ছেন? পাচ্ছি ডাক্তার, পাচ্ছি। আমার পূর্বপুরুষরা এতদিন ধরে যে ধন সম্পত্তি সঞ্চয় করেছিলেন সেগুলো এইবার কিন্তু লুট হয়ে যেতে পারে। ওরা আসছে ডাক্তার, ওরা আসছে। আমি ওদের ছায়া দেখতে পাই রোজ। ওই পশ্চিমের দেওয়ালে ওদের ছায়া দেখতে পাই, ওদের ছায়া ওখানে পড়ে। ডাক্তার, ডাক্তার, আমি কি পাগল হয়ে যাচ্ছি?
নাকি নাকি বেশি দিন আমি আর বাঁচব না, কোনটা? কখন যেন বৃদ্ধ ঘরে এসে দাঁড়িয়েছে। ডাক্তার পাকরাশিকে সে বলল, বড় বাবুর এইটাই ব্যারাম, দিন রাত বলতেছেন ডাকাত পড়বে, ডাকাত পড়বে। সেই কবে সাহেবরা থাকার সময় এ বাড়িতে ডাকাত পড়েছিল, তারপর ডাকাত বাদ দেন ডাক্তারবাবু, একটা সিঁধের চোর অবধি এই বাড়ির ধার মারায় নেকো। অথচ ওই দিন কয়েক হলো ওই বড়বাবু থেকে থেকেই বলতেছেন বাড়িতে নাকি লুটপাট হবে, ডাকাত পড়বে। হঠাৎ জমিদার উত্তেজিত হয়ে পড়লেন, বললেন, হরিহর, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আমি কি মিথ্যে কথা বলছি? প্রত্যেক দিন আমার বাড়িতে ওদের ছায়া দেখি আমি। ওরা আমাকে তাড়া করছে ওরা আমাকে। এগুলো কি ভুল বলো হরিহর? হ্যাঁ, বলেন না ডাক্তার, হ্যাঁ এগুলো ভুল? জমিদার উঠতে যাচ্ছিলেন, দুর্বল শরীরে সেটা পারলেন না। পালোয়ান গোছের লোকটা তড়িঘড়ি তাকে শান্ত করতে উদ্যত হল। হরিহর হতাশ কণ্ঠে বলল, ডাক্তারবাবু, আপনি কাল সকালে আসবেন ক্ষণ। হ্যাঁ, এখন বড় কর্তা কথা বলতে গেলেই উত্তেজিত হয়ে যাবেন আরো। চলেন, আপনার ঘরটা একটু দেখিয়ে দিই কেমন? বেশ রাত হয়েছে। একতলায় পূবের দিকে, মানে নদীর দিকে একটা ঘর বরাদ্দ হয়েছে ডাক্তারবাবুর জন্য। খাওয়া দাওয়ার পর হরিহর সেই ঘরে বাতি রেখে ঠান্ডা গলায় বলল, কোনো অসুবিধে হলে উঠোনে এসে হাঁক দেবেন ডাক্তারবাবু, আমার এক ডাকে কিন্তু ঘুম ভেঙে যায়। ডাক্তারবাবু বললেন, না অসুবিধে হবে না। রহস্যময় গলায় মৃদু হেসে হরিহর বলল, হতেই পারে ডাক্তারবাবু, হতেই পারে। নতুন জায়গা, কত রকম অসুবিধে হতে পারে তা কি বলা যায়? এলুম তবে। হ্যাঁ, সাবধানে থাকবেন ডাক্তারবাবু, কেমন? চলে গেল হরিহর। নিস্তব্ধ পরিবেশে তার পায়ের শব্দ অনেকক্ষণ ধরে শোনা গেল। ডাক্তারবাবু সেই ঘরের সামনে বারান্দায় একটা সিগারেট ধরালেন। জমিদারের অসুখটা তার কাছে অনেকটা স্পষ্ট হয়েছে। এরকম জমিদারদের বংশে প্রজাদের নিপীড়ন করার ইতিহাস অন্তত বিরল নয়। এর দাদু প্রপিতামহ যেমন প্রজাদের ওপর যথেচ্ছ অত্যাচার চালাতেন, প্রজাদের শোষণ করে যে টাকা জমেছিল তার অধিকাংশই ডাকাতের দল নিয়ে চলে যায়। তবে যা রয়ে গেছে তাও কিন্তু বিশেষ কম নয়। হরিহরের কাছ থেকে জানা গেছে ওর জমিদারের দাদুর ৮২ বছর বয়সেই ডাকাত পড়েছিল, আর এখন জমিদারের বয়স ৮২। তার বাবা মারা যান অন্তত ৭০ বছর বয়সে, ৮২ অবধি বাঁচেইনি। কাজেই বর্তমান জমিদারের বদ্ধমূল ধারণা যে এ বছরই তার বাড়িতে ডাকাত পড়বে। বংশ পরম্পরায় শোষণের এই অপরাধবোধ ও আবার ডাকাত পড়ার আতঙ্ক, এই দুয়ে মিলেই তার ধারাবাহিক হ্যালুসিনেশন ঘটছে। সম্ভাব্য সমাধান ভাবতে ভাবতে সিগারেট খাচ্ছেন ডাক্তার। ঝিঁঝির ডাক আর নদীর স্রোতের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ সেই সব শব্দ ছাপিয়ে একটা বেমানান শব্দ ভেসে এলো, যেন অনেক দূর থেকে সেই আওয়াজ কখনো কাছে আসছে, আবার কখনো দূরে সরে যাচ্ছে, বাড়িটাকে প্রদক্ষিণ করছে। কান পাতলেন ডাক্তারবাবু। অবিকল মানুষের কান্নার মতো শোনাচ্ছে না? যেন কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, আবার পরক্ষণেই দমক বাড়ছে সেই কান্নার। এত রাতে কে জমিদার বাড়ির চারপাশে কেঁদে বেড়াচ্ছে? কোথা থেকেই বা আসছে সেই আওয়াজ? ডাক্তারবাবু সিগারেটটা ফেলে ৫ সেলের টর্চটা নিয়ে এসে চারপাশের বাগানে আলো ফেললেন। কেউ কোথাও নেই।
আলো জ্বলতেই সেই কান্নাটা বন্ধ হয়ে গেল। হরিহরকে ডাকবো, ডাক্তারবাবু ভাবলেন, কিন্তু পরক্ষণেই আবার ভাবলেন, কেউ যদি জমিদার বাবুকে ভয় দেখানোর কথা ভাবে, তাহলে বেশি লোক দেখলে হয়তো সে পালাবে। তার আগে কান্নার উৎসটা একা একাই খুঁজে বার করতে হবে। বারান্দা থেকে বাড়ির ভেতর দিকে আর একটা ছোট গলি ঢুকে গেছে, অনেকটা নদীর যেরকম খাঁড়ি থাকে ঠিক সেরকম। সেখানে জমিদার বাড়ির ভাড়ার ঘর আর তার পাশে একটা বন্ধ ঘর রয়েছে। ডাক্তারবাবু টর্চটা নিয়ে পা ঠুকে ঠুকে সেই ছোট গলিটায় ঢুকলেন। কান্নার শব্দটা ওই বন্ধ ঘর থেকেই আসছে, যেন বাতাসে ভেসে একবার করে গোটা বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। কি আছে ওই ঘরটায়? একটা ছোট্ট তালা ঝুলছে বটে, তবে তা ভেঙে ফেলাটাও দুষ্কর হবে না। টর্চটা দিয়ে বার কয়েক বাড়ি মারতেই তালাটা খুলে পড়ে গেল মেঝেতে। একটা ধাতব শব্দ সাময়িক নিস্তব্ধতা ভাঙল বটে, কিন্তু কান্না তখনও থামল না। বরং দরজাটা খুলতেই সেই কান্নার সঙ্গে মিশে গেল দীর্ঘশ্বাস। ডাক্তারবাবু দেখলেন একটা স্যাঁতস্যাঁতে সিঁড়ি নেমে গিয়েছে, যেন পাতালে গিয়ে থামবে। ডাক্তারবাবু সাবধানে সেই সিঁড়িতে পা বাড়ালেন। দেওয়ালে নোনা শ্যাওলা কি নেই সেখানে, মুখে আটকাচ্ছে মাকড়সার ঝুল, শোনা যাচ্ছে টিকটিকির আওয়াজ, নাকে একটা ভ্যাপসা গন্ধ ভেসে আসছে। কেউ যেন ক্রমাগত হাওয়ায় ভাসিয়ে দিচ্ছে একটা কথা, চলে যাও, চলে যা, চলে যা এখান থেকে, বলছি তো চলে যা। কিন্তু ডাক্তার পাগরাশি যেন ভূতে পাওয়া মানুষ। টর্চের হলদেটে আলোয় পথ চিনে তিনি যেখানে এসে দাঁড়ালেন, সেটা একটা বড় হলঘরের মতো, ভেজা ভেজা। মনে হয় এই দুনিয়ায় পা রাখলে আত্মাদের ফিসফাস আওয়াজ শোনা যায়। টর্চের আলো ফেলে ডাক্তার যা দেখলেন তাতে তার হাড় হিম হয়ে গেল। সার দিয়ে রাখা মোহরের কলসি আর বাক্স, অর্থাৎ বোঝা যায় যে এটা জমিদার বাড়ির কোষাগার। আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে একাধিক মানুষের কঙ্কাল। ঘরে নদীমুখী হাওয়া এমন চলাচল করছে, মনে হয় যেন এক কোনো প্রেত লোকের কান্না। ডাক্তারের রক্ত জল হয়ে গেল। পালাতে যাবেন, দেখেন অজান্তেই কখন একটা রাজগোখরো এসে পা জড়িয়ে ধরেছে। নড়তে গেলেই ছোবল মারবে। পেছনে একটা ক্রূর হাসির শব্দ ভেসে এলো। ডাক্তার কোনো মতে পেছনে ফিরে দেখলেন সিঁড়ির দরজায় হেরিকেন হাতে দাঁড়িয়ে আছে হরিহর, আর সিঁড়ি দিয়ে নেমে আসছে ষণ্ডা একটা লোক। হরিহরের গলা যেন কালের সীমানা ছাড়িয়ে ভেসে আসছে, এইখানে এইখানে আপনি এসে পড়েছেন ডাক্তারবাবু। বড় বাবুর আর ভয় নেই। ডাক্তারবাবু, আপনি যোগ্য হয়ে ধন সম্পত্তি পাহারা দেন, আর আমি চাই আমি বড় বাবুকে গিয়ে বলি আপনার আর ডাকাতের ভয় নেই। ষণ্ডা লোকটা এগিয়ে আসছে শাবল হাতে। রাজগোখরো উঠছে হাঁটুবে। কান্নার শব্দ পাল্টে যাচ্ছে হাসির দমকে। ভেসে আসছে হরিহরের খুনখুনে গলা। বাবুদের বংশে সব জমিদারের একটা করে যজ্ঞ ছিল, বুঝলেন কিনা? আমার বড় বাবুর যজ্ঞ হয়ে আপনি এখন এইখানে থেকে যান ডাক্তারবাবু। আমার বড় বাবুর যজ্ঞ হয়ে আপনি এখন এইখানে থেকে যান। কেমন? এইখানে থেকে যান। পালোয়ানের হাতের শাবল প্রবল বেগে আঘাত করল ডাক্তারের মাথায়। ঘরময় ছড়িয়ে পড়ছে হরিহরের খ্যালখ্যালে হাসি।
বড়বাবু, আপনার আর ডাকাতের ভয় নেই। আপনি আপনি এইখানে যোগ্য হয়ে থেকে যান ডাক্তারবাবু। নদীর স্রোতের শব্দ ছাপিয়ে তা ধ্বনিত হচ্ছে অভিশপ্ত কোষাগারের বুকে। বাইরে একবার সজোরে পেঁচা ডেকে উঠল। কাজ পাচ্ছিল, তাতে চেষ্টার আর নিষ্ঠার কোনো কমতি রাখেনি। আরেকটাও মুশকিল ছিল, কাকতালীয় কিনা জানা নেই, তবে অভিজিৎ সেন সিনেমায় যেসব চরিত্র পাচ্ছিল অধিকাংশই সিনেমার কোনো না কোনো অংশে সে মারা যায়। বন্ধু মহলে টিটকারি কাটে লোকজন। কেউ কেউ বলে, মরার চরিত্রে অভিজিতের বিকল্প নেই, বুঝলে। অভিজিৎ বেশিরভাগ সময়ই হালকাভাবে নেয় ব্যাপারটা। মাঝে মধ্যে আবার অভিমানও হতো প্রবল। রাগে কারোর সঙ্গেই কথাই বলতো না। বিষয়টা ইন্ডাস্ট্রিতে এমন বিচ্ছিরি জায়গায় পৌঁছালো, অভিজিতের কাছে শুধু মরে যেতে হবে এমন রোলই আসত। মৃত্যুর সাথেই রোজকার সংসার। অভিজিৎ সেন হৃদয়ের অন্তঃস্থল থেকে মরে যাচ্ছিল এবং ডিরেক্টরের কাট শুনে সে যেন আবার বেঁচে উঠছিল। ব্যাপারটা বাড়াবাড়ির জায়গায় পৌঁছালো যখন এক উঠতি ডিরেক্টর বললেন, চুল্লির দৃশ্যও থাকবে। তাই তার সামনে যে দুখানা লাইন পাতা থাকে সেখানে খানিকক্ষণের জন্য শুতে হবে অভিজিৎকে। চুল্লিতে সদ্য পুড়ে শেষ হয়েছে একজনের দেহ। শুটিং ইউনিটের হাতে বেশিক্ষণ সময়ও নেই। মোটামুটি ঠান্ডা হতে যেটুকু সময় লাগে ততক্ষণই, তারপরই কিন্তু শোয়ানো হবে অভিজিৎকে। সেখানে শোয়া মাত্র অভিজিতের ওপর কেমন যেন এক সম্মোহন কাজ করল। আপনা থেকেই বন্ধ হয়ে গেল চোখ। শান্ত এবং ঠান্ডা হয়ে গেল তার সারা শরীর। কি এক অদ্ভুত চেতনা খুব ম্লানভাবে ঘিরে ধরল তার মনকে। ডিরেক্টর যে কখন কাট বলেছে অভিজিৎ খেয়াল করেনি। লোকজন ধরাধরি করে তাকে তুলল। গায়ে তখন তার ধুম জ্বর, চোখ ঝাপসা। শরীরটাও কেমন যেন নিস্তেজ লাগছিল অভিজিতের। সেই দিনের মতো শুটিং র্যাপ আপ হল। ইউনিটের গাড়িতেই অভিজিৎকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে এলো একজন। সেই দিনের পর থেকে অভিজিতের চিন্তাভাবনা কেমন যেন পথ বদলালো। যে অভিজিতের স্বপ্ন ছিল বিশাল বড় একজন অভিনেতা হওয়ার, সেই অভিজিৎ সেন মাঝে মধ্যেই ঘুমের মধ্যে অনুভব করত তার নাম আর যশের ভবিতব্য। আচমকা ওর কাছে সমস্ত কিছুই যেন কেমন গুরুত্বহীন হয়ে পড়ল। কি হবে এসব করে? দুনিয়ায় শ্রেষ্ঠ রথী মহারথীরা যা অভিনয় করে গেছেন, জীবনে তার ধারে কাছেও পৌঁছতে পারবে না অভিজিৎ। তাহলে শুধুই কি খ্যাতির মোহ, বিখ্যাত হওয়ার নেশা? সেই জন্যই কি এই পোকামাকড়ের মতোই বেঁচে থাকা আর বারবার আগুনের সামনে থেকে ফিরে যাওয়া? একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেল অভিজিতের। জেগে দেখল এক গাদা ভিড় জমেছে ওর ছোট্ট গুপচি ঘরের ভেতরে। সবাই কেমন জানি অচেনা এবং অদ্ভুত। কি এক কৈফিয়ত চাওয়ার জন্য চোখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে তার দিকে। অভিজিৎ ঘুম চোখে আধো তন্দ্রায় জিজ্ঞাসা করল, কে কে তোমরা? কি চাও? অন্য দিক থেকে ভাষা ভাষা স্বরে প্রশ্নই ফিরে এলো। ফিরে এলি কেন? কেউ ফিরে আসে না। তুই কেন ফিরে এলি? হ্যাঁ, বল বল, তুই কেন ফিরে এলি? হতভম্ব হয়ে গেল অভিজিৎ।
ভ্যাবলার মতো খানিকক্ষণ তাকিয়ে তারপর জিজ্ঞাসা করল, আমি আমি কোথায় ফিরলাম? আমি মানে মানে বুঝতে পারছি না, আপনারা কারা? এখানে কি করছেন? ওদিক থেকে কোনো সদুত্তর নেই। একই প্রশ্ন ঘুপছি ঘরের চার দেওয়ালে ধাক্কা খেতে খেতে খালি ফিরে আসছিল। ফিরে এলি কেন? চল চল আমাদের সাথে চল, এখানে তোকে থাকতে দেব না, কিছুতেই এখানে তোকে থাকতে দেব না, কিছুতেই না। এসবের মধ্যে কখন যে লোকগুলো গায়েব হয়ে গেছিল আর কখন যে অভিজিৎ ঘুমিয়ে পড়েছিল ওর নিজেরও খেয়াল নেই। সকালে উঠে প্রথমে বুঝতে পারেনি, মনে হয়েছিল কোনো সাধারণ এক স্বপ্ন। কিন্তু হঠাৎ নিজেরই মনে পড়ল এই ফিরে আসার কথাখানা। ফিরে আসা বলতে সেই চুল্লির কাছ থেকে ফিরে আসা। আর কোথা থেকেই বা ফিরে এসেছে ও? আস্তে আস্তে অজানা এক আতঙ্ক অভিজিৎকে ঘিরে ধরল। ফিরে আসার কি তাহলে কথা ছিল না? নাকি ওর ফিরে আসা উচিতই হয়নি? মারাত্মক এক অনুশোচনা এবং আক্ষেপ ওর মধ্যে কাজ করতে শুরু করল, যেন এক মুহূর্ত ওকে তিষ্ঠতে দেবে না। কি করবে অভিজিৎ? ফিরে যাবে আবার? ঝাঁপিয়ে পড়বে আগুনে? দিনের অন্যান্য ব্যস্ততা শুরু হয়ে যাওয়ার পর এই সমস্ত দুশ্চিন্তা মন থেকে বেশ খানিকটা দূরে ছিল। কাজের মধ্যে আড্ডার মধ্যে ডুবে থাকলে মনকে অতখানি খতিয়ে অন্তত দেখা হয় না, এটাই মনে করে অভিজিৎ। কিন্তু নিজের বাইকটা নিয়ে যখন ফ্লাইওভারের ওপর দিয়ে আসছিল, আচমকা মনে হলো সমস্ত নিয়ন্ত্রণ এবার ওর হারিয়ে ফেলা দরকার। ভীষণ ইচ্ছে হলো পিকআপ বাড়িয়ে দিতে, কিন্তু তখনও মনের মধ্যে বেঁচে থাকা বিন্দুমাত্র চেতনা ওকে রুখে দিল। বাইকটা থামিয়ে অভিজিৎ আকাশের দিকে তাকালো একবার। চাঁদের অকৃপণ আলোয় আর মেঘের অভাবে শুধুমাত্র তারার প্রাচুর্য। ওর মধ্যে জন্ম নেওয়া ক্রমবর্ধমান মৃত্যু বাসনার মতো বেড়ে যাচ্ছিল তারার সংখ্যাও। এত তারা দেখা যায়? কাউকেই তো চেনে না অভিজিৎ, ওকেও হয়তো কেউ চিনবে না। ভিড়ের মধ্যে তারার খেতাবটুকুই সার হবে তাহলে? মন খারাপ করল ভীষণ। গোটা জীবনটাকেই কিছুক্ষণের জন্য অভিজিতের ফালতু মনে হল। বাড়ি ফিরে এসে সে একটা সিগারেট ধরালো। আগুনের বিন্দু ফিল্টার অবধি আসা মাত্রই আর একটা সিগারেট। অনেক ভাবনা মগজের মধ্যে এলোমেলোভাবে দৌড়াচ্ছে, আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে সেই সব অদ্ভুত মানুষগুলো। তাদের প্রশ্নের রেখা ধরে যেন ভিড় বাড়ছে আবার। একটাই প্রশ্ন শুধু, ফিরে এলি কেন? ফিরে এলি কেন বল, কেন ফিরে এলি? অসহ্য যন্ত্রণা শুরু হলো অভিজিতের মাথায়। দেওয়ালে একের পর এক ঘুষি মেরেও অস্বস্তি কাটল না। কি যে করি, কি যে করি! মনে হচ্ছিল এক্ষুনি যেন ওর মাথাটা ফেটে যাবে। দম বন্ধ হয়ে আসছিল ঘরের ভেতর। গুটি গুটি পায়ে অন্ধকার মেপে সিঁড়ি দিয়ে উঠল সে। হঠাৎ মনে হলো, কিসের কিসের এই সাবধানতা? অন্ধকারকে তোয়াক্কা করল না অভিজিৎ। উন্মাদের মতো নিচে না তাকিয়ে সিঁড়িতে উঠতে শুরু করল সে। বেশ কয়েকবার হোঁচট খেল। তারপর ছাদে উঠে শটান চলে গেল একেবারে ধারে।
মনে হলো এখনই ঝাঁপ দিলে এই জন্মের মতো অন্তত পড়তে যাবে সে, কিন্তু পারল না। এবারেও পারল না অভিজিৎ সেন। প্রতিবার আত্মহত্যার দৃশ্যে কাছাকাছি পৌঁছি কে যেন ওকে নির্দেশ দিচ্ছে, আর প্রয়োজন নেই কিছুর। কোনো দৃশ্যেই পুরোপুরি মানিয়ে নিতে পারছে না সে। না, না বাঁচতে পারছে, না পারছে মরতে। অনেকবার ভেবেছিল ডাক্তারের কাছে যাবে, কিন্তু তার আর প্রয়োজন হয়নি। চোখ দুটো বোঝা মাত্র আবার এসেছিল লোকগুলো। মাথায় হাত বুলিয়ে অপরিচিত লোকগুলো স্নেহের স্বরে বলেছিল, আমাদের সাথে চল, ফিরে চল, আমাদের সাথে তো থাকবি। ভয় কি বাবা? ভয় নেই, আমরা আছি তো, আমরা তো আছি। একখানা মালার মতো কি বেশ পরিয়ে দিয়েছিল ওর গলায়। মনে হচ্ছিল মাটি ছেড়ে শূন্যে উঠতে শুরু করেছে ওর শরীর। কমে আসছে অক্সিজেন, দম নিতে পারছে না কিছুতেই। মালাখানা চাপটে ধরেছে তখন ওর গলা, পারছে না। অভিজিৎ সেন কিছুতেই এই দৃশ্য থেকে বেরোতে পারছে না। কেউ যেন ওকে বলছে, হারিয়ে যাচ্ছে অভিজিৎ সেন। ভীষণ এক যন্ত্রণার গর্ভে তিলে তিলে ডুবে যাচ্ছে অভিজিৎ সেন। পরদিন সকালে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় পাওয়া যায় অভিজিতের ঝুলন্ত লাশ। খবরের কাগজেও বেশ কয়েকদিন লেখালেখি হয় উঠতি তারকার মৃত্যু নিয়ে। উচ্ছৃঙ্খল বেপরোয়া জীবনযাপন নাকি মাদকাসক্তি? তারকার জীবনে ঘনিয়ে আসা মৃত্যুর নেপথ্যে আসলে কোনটা দায়ী? কেউই জানে না, কেউ জানার চেষ্টাও করে না। কোনো অনামী তারা নিজের আকাশ থেকে কবে যে গায়েব হয়ে যায়, তাতে মহাবিশ্বের কদিন মুখরোচক খোরাক জন্মাতে পারে, আর কিছুই না। তাতে কার কি যায় আসে? হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। সমুদ্রের তীর আশ্চর্য রকমের শুনশান। কাছাকাছি প্রায় 2-3 মাইলের মধ্যে বাড়ি ঘরের চিহ্ন মাত্র নেই। মেঘলা আকাশের নিচে শান্ত সমুদ্র নিসর্গ হিসেবে যতই সুন্দর হোক না কেন, এই শূন্য অবস্থায় বেশ বেশ গা ছমছম করে বই কি। অনেক দূরে একটা ঝাঁকড়া গাছের নিচে একটা গুমটি দোকান, এখন তার ছাপ বন্ধ। এই সমুদ্র সৈকত আসলে নিকটবর্তী গ্রামগুলোর শ্মশান। সৈকতের এখানে ওখানে 2-একটা ছেঁড়া চটি, ফলমূল, স্টিলের থালা, ধূপ, হাঁড়ি কলসি পড়ে আছে। এখানে চিতা সাজিয়ে মড়া পোড়ানো হয়। এখনই যেমন 700-800 মিটার দূরে একটা চিতায় মড়া পুড়ছে। আশেপাশে কেউ কোথাও নেই। ধূসর আকাশের বুকে কমলা আগুন ধিকি ধিকি করে চলছে। কালো ধোঁয়া স্তিমিত হয়ে আসছে। কাছাকাছি ইলেকট্রিক চুল্লি এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। অতদূর কেই বা দাহ করতে যাবে? এখানে তো এমনকি অন্তর্জলি যাত্রারও চল রয়েছে। এই নির্জন সৈকতে দাঁড়িয়ে এই কথাগুলো ভাবতে ভাবতে রমেশের বেশ গা শিরশির করছিল। এখানেও একটা ছোট হোটেল বানাতে চায়, সেই জন্যই জায়গা দেখতে এসছে। এই নিরিবিলি সমুদ্র সৈকতগুলোর বাজারে একটা চাহিদা আছে। এখানে হোটেল খুললে বিস্তর লোকজন আসবে নিশ্চিত। দীঘা, মন্দারমণি, তাজপুরে যত লোক বাড়ছে তত নির্জন সৈকতের খোঁজ বাড়ছে। তবে টুরিস্ট এলে কি হবে তা জানা নেই।
এখন এই শ্মশানপুরীতে বুক ঠিপ ঠিপ করছে বই কি। এই প্রেক্ষাপটে অতন্দ্র প্রহরীর মতো পুরনো বাতি ঘরটা দাঁড়িয়ে আছে, এখন অচল। যখনই জলপথে বিস্তর জাহাজ চলাচল করত তখনই বাতিঘর ছিল তাদের পথপ্রদর্শক। তার মাথার চারপাশে সামুদ্রিক পাখির ঝাঁক ওড়াউড়ি করে। লোকে এদিকটা বড় একটা আসে না। এই বাতিঘরটা কুখ্যাত, লোকে বলে সুইসাইড পয়েন্ট। কত লোক যে এই বাতিঘর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে তার হিসেব নেই। বাবু, বাবু কি বাতিঘর দেখবেন নাকি? একটা আকস্মিক প্রশ্নে রমেশের চটকা ভাঙল। বাঁধের দিক থেকে একটা লোক খৈনি ডলতে ডলতে এগিয়ে আসছে। পরনে লুঙ্গি, গায়ে ফুটো হওয়া স্যান্ডো গেঞ্জি, পায়ে একটা সস্তার রবারের হাওয়াই চপ্পল। শিরিঙ্গে চেহারার লোকটা দাঁত বের করে হেসে বলল, চলেন না, চলেন না, বাতিঘর খোলাই পড়ে থাকে। যাবেন যদি চলেন, উপর থেকে খুব ভালো ভিউ পাওয়া যাবে। আসেন আসেন, চলেন। রমেশ একটু ইতস্তত করল। বাঁধের ওপারে গাড়িটা পার্ক করা, এভাবে ওটা ছেড়ে যাওয়া কি ঠিক হবে? লোকটা যেন তার মনের কথা পড়ে নিল। গাড়ি ওখানে পড়ে থাক বাবু, কিছু হবে না। এদিকে ভয়েস ছুটি লোকে আসেনে, আপনার গাড়ি আর নেবে কে? বলে পান খেকো দাঁত বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসল লোকটা। কেউ দেখবে না, দেখবে না, কেউ নেবে না, আপনি আসেন এদিকে। চলেন চলেন, বাতিঘর দিকে যাই, আসেন। দুজনে বাতিঘরের দিকে এগোলো। রমেশ জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, আপনার নামটা একটু? লোকটা যেন এই প্রশ্নের জন্যই তৈরি ছিল। সঙ্গে সঙ্গে উত্তর এলো, আমার নাম সাব্বির মন্ডল বাবু। ওই যে গুমটিটা দেখছেন, ওইটে আমি চালাই। ওই শ্মশানে কেউ পোড়াতে এলে চা বিস্কুট ডিমটস এইসব খাবারের ব্যবস্থা আছে আর কি। তা আজ সব চলে গেছে বলেই বন্ধ করে রেখেছি। আপনি থাকেন কোথায়? এই কেন থেকে আন্দাজ 3-4 কিলোমিটার দূর, ভগবতীপুর। যে সে সাইকেলে করে ভোরবেলা আসি, সারাদিন এইখানে থাকি, আর বাড়ি চলে যাই সন্ধ্যায়। বলতে পারেন এইসব মরাদের সঙ্গে দিন কেটে যায়। বলে লোকটা আবার হ্যাঁ হ্যাঁ করে হাসল। রমেশও মনে মনে হাসল, এই লোকটা বেশ রুগুড়ে বটে। তা স্থানীয় লোককে হাত করে রাখা দরকার। হোটেল বানাতে গেলে এসব লোকজনের সমর্থন লাগবে। ক্যাচ শব্দ করে বাতিঘরের দরজাটা খুলল সাব্বির। বাতিঘরের অন্ধকার তলদেশে সামান্য আলো ঢুকতেই কতগুলো চামচিকি ছটপট ছটপট করে উড়ে গেল। মাকড়সার ঝোল পড়ে আছে চারপাশে। সরু সিঁড়ি বাতিঘরের মাথার দিকে পাক খেতে খেতে উঠে গেছে। রমেশ আর সাব্বির সিঁড়ি বেয়ে হাঁটতে শুরু করল। রমেশ জিজ্ঞাসা করল, আচ্ছা সাব্বির ভাই, সত্যি কি এখানে প্রচুর সুইসাইড হয় নাকি? সাব্বির আর হাসল না, গম্ভীর গলায় বলল, তার হয় না বাবু, আমি একবার দেখেছি। এই দোকানে বসেছিলাম, বাবু এলেন, তা একটা সিগারেট ধইরে ফুঁকে ফুঁকে সিঁড়ি দিয়ে টঙে উঠলেন। রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কথা নাই বার্তা নাই সোজা লাভ দেয় নিশ্চয়। আর এই পাথরগুলো সব লাল হয়ে গেল বাবু, বুঝলেন, এবার লাল হয়ে গেল। সে 3 দিন চোখ বুঝলে শুধু ওই রক্তের দৃশ্য চোখে ভাসতেছিল।
বাতিঘরের পরিবেশ নিশুত হয়ে এলো। এমনি জায়গাটা গা ছমছমে। সিঁড়ির দেওয়ালের গায়ে ছোট ছোট গোল জানলা, তা দিয়ে যতটা রোদ চুঁয়ে ঢুকছে তাতে সিঁড়িটুকুই ঠাহর হয়। বাতিঘরের দেয়ালে কাঠ কয়লা দিয়ে অনেক কিছু আঁকা। রমেশ লক্ষ্য করল যত উপরে উঠছে আঁকাগুলো তত বিষণ্ণ হয়ে উঠেছে। নিচে যেমন হৃদয় চিহ্ন এঁকে কেউ তাতে দুটো নামের আদ্যক্ষর লিখে রেখেছে। বোঝা যায় কপত কপতিরাও এককালে আসত। কেউ বা আপন মনে নিজের নামটাই দেয়ালে খোদাই করে রেখেছে। কিন্তু কিন্তু যত উপরে ওঠা যায় আঁকাগুলো ভয়াল হয়ে আসছে। দেওয়ালে কেউ একটা ভয়াল দর্শন পেতনির ছবি এঁকে রেখেছে। তার উপরে কাঠ কয়লার অজস্র কাটাকুটির দাগ। আঁকাটা টাটকা। ওরা দুজন আসার কিছু আগেই যেন কেউ এঁকে রেখে গেছে। এত কাঠ কয়লার দাগ কেন? মনে হলো কেউ ছবিটা এঁকে পরমুহূর্তে প্রাণপণে সেটাকে নষ্ট করে দিতে চেয়েছে। কেউ যেন সজ্ঞানে নয়, কোনো অশুভ আত্মার বশবর্তী হয়ে ওই ছবিটা এঁকেছিল। উন্মাদ হয়ে যাওয়ার ঠিক আগে ছবিটা নষ্ট করতে চেয়েছে, পারেনি। ওই পেতনি যেন সোজা দেওয়ালের ছবি থেকে বেরিয়ে রমেশের দিকে তাকিয়ে আছে। সম্মোহিতের মতো তার চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল রমেশ। সংবিত ফিরল সাব্বিরের ডাকে। কি দেখছেন বাবু? হ্যাঁ, কি দেখছেন? রমেশ চমকে ওর দিকে ফিরে তাকালো। সাব্বির বুঝতে পেরে বলল, এ আঁকাগুলোর দিকে বেশি তাকাবেন না বাবু, ভালো না, ভালো না, এই আঁকাগুলো ভালো না। রমেশ হুঁশে ফিরে এসে উঠতে উঠতে বলল, কেন বলো তো? সাব্বির একটু ইতস্তত করে গলা নামিয়ে বলল, হে আপনারা শহরের লোক বলতে লজ্জাই করে। এখানে না এটা খারাপ হাওয়া দেয়। এই বাতি ঘরে ঢুকলে মনে হয় চারপাশ থেকে কারা যেন আপনার দিকে সে আসে, ফিস ফিস করে একে অন্যের সাথে কথা বলতেছে। একা এলে মনে হয় যেন কারা ডাকছে, আয় 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 আয়। আসলে কি জানেন, আত্মারা না সারাক্ষণ এই দল ভারী করার ফিকির খোঁজে। আপনি এখানে এলে মনে হবে সে আর বুঝি ফিরবেননি। একেবারে উপরে গিয়ে দাঁড়ালে মনে হবে আর ফেরার কোনো মানেই হয় না। এ বাতি ঘরের হাওয়া, এ হাওয়া ভালো নয় বাবু, হ্যাঁ মোটেই ভালো নয়। সাব্বিরের কথা শেষ হতে না হতেই পেছনের সিঁড়িতে ধূপ থাপ করে আওয়াজ হলো, যেন কেউ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। আকাশে মেঘ ঘনিয়ে এসেছে। বাতিঘরের ভেতরটা আরো অন্ধকার হয়ে এলো। সাব্বিরের কথার প্রভাব কিনা কে জানে, সত্যি রমেশের মনে হলো অন্ধকার থেকে অনেকগুলো চোখ তার দিকে তাকিয়ে আছে। যারা এই বাতিঘরে এসেছিল তাদের অতৃপ্ত আত্মার চূড়া ফিসফাস, দীর্ঘশ্বাস, এমনকি চাপা হাসির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর কয়েক ধাপ উঠলেই বাতিঘরের শীর্ষ, যাকে সাব্বির বলল টং। গোল জানলাটা থেকে উদাস দৃষ্টিতে সাব্বির বাইরে তাকিয়েছিল। ওকে পাশ কাটিয়ে রমেশ উপরে উঠল। বাইরে বিষণ্ণ মেঘলা আকাশ, থমথমে। সমুদ্রে ঢেউ ধীরে ধীরে উত্তাল হচ্ছে, সম্ভবত ঝড় আসন্ন। টঙে উঠে এক পাক ঘুরে এদিকে আসতেই রমেশের রক্ত জল হয়ে গেল। বাতিঘরের সিলিংয়ের হুক থেকে একটা আস্ত লাশ ঝুলে আছে।
গলায় দড়ির ফাঁস কেটে বসেছে, বিস্ফারিত চোখ, জিভ বেরিয়ে এসেছে। লাশটার কারণ নয়, একটু আগে আলাপ হওয়া সাব্বির মণ্ডলের। পানখেকো দাঁত, লুঙ্গি, গেঞ্জি, চটি মিলে যাচ্ছে সবই। হাতে ধরা কাঠ কয়লার টুকরো। পেতনির ছবিটা যে কে এঁকেছে বুঝতে বাকি রইল না রমেশের। বাইরে ঝড় উঠেছে। সেই ঝোড়ো হাওয়ায় বাতি ঘরের মধ্যে সাব্বিরের কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগলো। বলেছিলাম না বাবু, এই বাতি ঘরে দোষ আছে। এখানে এলে কি যেন বলে, হায় হায় হায়। ওই জন্য বেশি উপরে উঠতে নেই বাবু, বেশি উপরে উঠতে নেই। রমেশের কানে কোনো কথা ঢুকছে না, তার হাড় হিম। সিঁড়ি দিয়ে যে উঠে আসছে সে সাব্বির মণ্ডলী বটে, কিন্তু একটু আগে আলাপ হওয়া হাসি খুশি দোকানি নয়। তার মুখ বিকৃত, গলায় ফাঁসের দাগ, চোখ দুটো বেরিয়ে আসছে কোটর থেকে। পানখেকো দাঁতের ফাঁক দিয়ে হিংস্রভাবে বেরিয়ে এসেছে জিভ। রমেশের দিকে সে এগিয়ে আসছে কেবল। বাইরে উত্তাল ঝড় উঠল, সমুদ্র উথাল পাথাল হয়ে আছে। তন্ময়ের ঘুম ভাঙল পাখির ডাকে। উঠে একবার এদিক ওদিক তাকাতেই ওর মনটা ভালো হয়ে গেল। ঘুম থেকে উঠে যদি কেউ দেখে জানলার বাইরে কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়ো, আর সেই বরফের ওপর রোদ পড়ে ঝলমল করছে, তাহলে কার না ভালো লাগে। তন্ময় বিছানায় উঠে বসল। পাশের বিছানায় ঘুমোচ্ছে আদিত্য, ওর ছোটবেলার বন্ধু। দুজনেই কর্পোরেটে চাকরি করে। কয়েকদিনের ছুটি পেয়েই দুজন চলে এসেছে কালিম্পংয়ের কাছে চারখোল নামের এই গ্রামটায়। এই হোমস্টেটা খুব সুন্দর, নাম উইলো কটেজ। আর হোমস্টের মালিক মিস্টার অলিভার ভীষণ মিষ্টি একজন মানুষ। ওরা যেদিন প্রথম এলো, ওদের হাতে রুমের চাবি দিয়ে একগাল হেসে বলেছিলেন, পুরো কটেজে শুধু তোমরাই আছো, এনজয়। তারপরের দিনটা দিব্যি নির্ঝঞ্ঝাটেই কেটেছিল। কিন্তু গতকাল রাতে একটা ঘটনা ঘটেছে। ওরা দুজন যখন ঘুমোতে যাবে ঠিক তখনই দরজার বাইরে একটা পায়ের আওয়াজ। প্রথমটায় তন্ময় অতটা পাত্তা দেয়নি, কিন্তু আদিত্যই জিজ্ঞেস করল, কিরে বাইরে শব্দটা পেলি? তন্ময় বলল, হ্যাঁ পেলাম, কাঠের বাড়ি তো, হাওয়ায় শব্দ হচ্ছে, আমরা ছাড়া আর কেউ তো নেই। কিন্তু তখনই ঘটল ঘটনাটা। ওদের দরজায় টোকা, পরপর দুবার। বিছানায় টান টান হয়ে বসে তন্ময় চেঁচিয়ে জিজ্ঞেস করল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। এবার ও কিছু বোঝার আগেই আদিত্য লাফিয়ে উঠে দরজাটা একটানে খুলে দিল। বাইরে কেউ কোথাও নেই। ওরা মনে মনে ভাবল ওদেরই মনের ভুল। দরজা বন্ধ করে বিছানায় এসে বসতেই আবার সেই পায়ের শব্দ। কিন্তু সেই শব্দ এবার ধীরে ধীরে মিলিয়ে গেল। আরো কিছুক্ষণ জেগে থাকার পর ওরা যে কখন ঘুমিয়ে পড়েছে নিজেরাই জানে না। কিন্তু সকাল হতেই
রাতের সেই বিচিত্র অভিজ্ঞতা মনে হচ্ছিল কোনো এক কষ্ট কল্পনা। তবু ব্রেকফাস্ট টেবিলে তন্ময় মিস্টার অলিভারকে পুরোটা বলল। মিস্টার অলিভার বললেন, না, আর কে আসবে, শুধু তোমরা দুজনেই। আদিত্য বলল, কিন্তু দরজায় আমরা স্পষ্ট 3 বার টোকা শুনেছি। মিস্টার অলিভার বিড়বিড় করে বললেন, শুধু তোমরা একানো। তন্ময় ভুরুকুঁচকে জিজ্ঞেস করল, মানে? মিস্টার অলিভার আর কিছু বললেন না, উঠে চলে গেলেন। ওরা আর এসবে বিশেষ পাত্তা না দিয়ে ঘুরতে বেরিয়ে পড়ল। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি। ঘরের মধ্যে বসে ওরা অবিরাম ঝড় জলের শব্দ শুনতে পাচ্ছে। এমন সময় তন্ময় স্পষ্ট শুনতে পেল একটা নিঃশ্বাস নেওয়ার শব্দ। কিন্তু এই শব্দ আদিত্যর নয়, আর এই শব্দ একেবারে ওর কানের কাছে। আর তখনই ভীষণ জোরে এক বজ্রপাতের সঙ্গে সঙ্গে লোডশেডিং। তন্ময় তাড়াতাড়ি পকেট থেকে লাইটার বের করে জ্বালালো, কিন্তু ঘর একেবারে খালি, কেউ কোথাও নেই। আদিত্য, আদিত্য বলে চিৎকার করল তন্ময়। তারপর লাইটার নিয়ে সারা ঘর দেখল ও। জল জ্যান্ত একটা মানুষ, হাওয়া। কাঁপা কাঁপা গলায় তন্ময় বলল, আদিত্য, এখন মজা করিস না ভাই, মজা করার টাইম নয় এটা, যেখানে লুকোস বেরিয়ে আয় ভাই। কিন্তু তবু আদিত্যর কোনো সাড়া শব্দ নেই। এইবার দরজার কাছে একটা শব্দ পেয়ে চকিতে সেদিকে ঘুরে তাকালো তন্ময়। মিস্টার অলিভার সেখানে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটা মোমবাতি। তন্ময় তাকে জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে, একটু বলবেন কি হচ্ছে? মিস্টার অলিভার উত্তর দিলেন, এখানে তো অনেকদিন আমি একাই আছি, কেউ নেই, কোনো গেস্ট নেই, কোনো স্টাফ নেই। তন্ময় উত্তর দিল, কি বলছেন? আমরা তো অনলাইনে বুক করেছি। এই বলে নিজের ফোনটা বের করলো তন্ময়। কিন্তু এ কি? সেখানে কোনো বুকিং এর মেসেজ নেই, কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি নেই। তন্ময় এবার মিস্টার অলিভারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমরা তাহলে এখানে এলাম কি করে? মিস্টার অলিভার হেসে বললেন, আদিত্য এখানে আগে এসেছিল। তন্ময় বলল, না 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 না, আমি আর আদিত্য একসাথে এখানে। বলতে গিয়ে ওর মনে পড়ে গেল বেশ কয়েক বছর আগে আদিত্য এখানে একাই এসেছিল গাড়ি নিয়ে, কিন্তু সেই গাড়ির অ্যাক্সিডেন্টে আদিত্য মারা যায়। সে অনেক দিন আগের কথা। তবে তন্ময় এখানে কিভাবে? এবার তন্ময় আশেপাশে তাকায়। এ কি? কোথাও কিছু নেই। ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, দূরে দেখা যাচ্ছে পাহাড়। কোথায় হোমস্টে? তন্ময় জ্ঞান হারায়। ওর যখন জ্ঞান ফেরে, ও দেখে একটা সোফায় শুয়ে আছে, ওকে ঘিরে কয়েকজন লোক। ও দুর্বল গলায় জিজ্ঞেস করে, কোথায় আমি? একজন বলে, আরে মশাই, আপনি তো কালিম্পংয়ে সার্কিট হাউসে বেড়াতে এসেছিলেন,
একা একা জঙ্গলের দিকে কোথায় চলে গেছিলেন? কোথায়? আমার সঙ্গে যে যে ছিল সে কোথায়? আরে আমি তো এখানকার ম্যানেজার। আপনি আজই চেক ইন করলেন একাই, সঙ্গে তো কেউ ছিল না। দুপুরে বললেন একটু ঘুরতে যাবেন, ভাগ্যিস আমার চেনা একজন লোক আপনাকে দেখেছিল রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়ে থাকতে। আপনি ঠিক আছেন? মনে পড়ছে কিছু? তন্ময়ের এবার মনে পড়তে শুরু করে সব। ও তো একাই বেড়াতে এসেছে কালিম্পং। ওর এও মনে পড়ে অনেক বছর আগে আদিত্যর সাথে তন্ময়েরও এখানে বেড়াতে আসার কথা ছিল, কিন্তু অফিসের একটা কাজ পড়ে যাওয়ায় শেষ মুহূর্তে ট্রিপটা ক্যান্সেল করতে হয় তন্ময়কে।